হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আসলে এটা আমার প্রথম ক্যামেরার সামনে এসে কথা বলাটা হচ্ছে আমার জীবনের প্রথম। মানে এর আগে তো ক্যামেরার সামনে কথা বলা তো দূরের কথা। ফেসবুকটা স্ট্যাটাস দিলে হচ্ছে এরকম একটা ভয়ের মধ্যে কাজ করতো। তো আজকে কোনো ওই পারিপার্শ্বিক কোনো ভয় নাই। আজকে যে ভয়টা সেটা হচ্ছে ক্যামেরা ভীতি। তো আজকে ক্যামেরা ভীতি কাটানোর জন্যই আসলে আমার প্রথম যে ক্যামেরা ফেস করা। তো এই ফেস করার জন্য আমি আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে হচ্ছে আমি আমার চিন্তা ভাবনাগুলো জানানোর জন্য একটা উদ্যোগ নিয়েছি। তো এখন আমার এই ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে থিঙ্ক পলিটিক্যালি। তো যারাই দেখবেন তারাই সাধারণত দেখে থাকবেন যে এটার নাম হচ্ছে থিঙ্ক পলিটিক্যালি। তো থিঙ্ক পলিটিক্যালি এই জন্য নাম দিছি আমি, কারণ হচ্ছে আমি আসলে একজন সাধারণ নাগরিক, বা সাধারণ মধ্যবিত্ত একজন নাগরিক। আর হচ্ছে আমার আমি কোনো দল মত এখনো পর্যন্ত বাংলাদেশের যতগুলো বিদ্যমান রাজনৈতিক দল আছে তার মধ্যে আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, জামাত বলুন বা হেফাজত বলুন, আমি কারো মতাদর্শের সাবস্ক্রাইবার না। তো আমার হচ্ছে আমার নিজস্ব একটা চিন্তা ধারণা আছে বা একটা দর্শন আছে, একটা রাজনৈতিক মতাদর্শ আছে। দেখা যাচ্ছে এই মতাদর্শের সাথে কিছুটা ওই দলের মিলে, ওই দলের মিলে না, ওই দলের মিলে আবার ওই দলের মিলে না। তো এখন আমি এককভাবে আসলে কোনো দলকে সমর্থন করতে পারি না, এককভাবে কোনো দলের রাজনৈতিক কর্মী হয়ে কর্মী হওয়ারও আকাঙ্ক্ষা আমার মধ্যে আসে না। তো আমি আসলে যে বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার আমাদের এই যে গত 5ই আগস্ট যে ঐতিহাসিক ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান হয়েছে, এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে এবং একটা রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, ঠিক আছে। আমরা আমরা সেই স্বাধীনতাকে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে নেওয়ারও চেষ্টা করছি আমরা, এবং সেই চেষ্টা চলমানও আছে। এখন আমাদের তরুণ সমাজদের মধ্যে একটা আমি দেখতে আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমার যারা ফ্রেন্ড লিস্টে যারা বন্ধুবান্ধব আছে বা যারা আত্মীয় স্বজন আছে, অনেকের মধ্যে দেখতে পারলাম আমি দেখতে পাচ্ছি আর কি, একটা হতাশা কাজ করছে। হতাশাটা এরকম যে আওয়ামী লীগ চলে গেছে, এখন তো বিএনপি আসবে, বা বিএনপি না আসুক, বা বিএনপি জামাত জোট ক্ষমতায় আসবে, বা এইরকম একটা ফিল্ডটা এখন এইরকমই পরিস্থিতি। তো এরকম পরিস্থিতি তাদের মধ্যে হতাশা কাজ করছে যে আওয়ামী লীগ যে আচরণ করবে বা বিএনপি তো সেই রকমই একটা আচরণ করবে। এখন আপনাদের যে কনসার্নিং যে ইস্যুটা সেটা হচ্ছে আমি ইতিমধ্যে ফেসবুকে আমি একটা জিনিস খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করতেছি। অনেকে দেখছি ক্রস দিয়ে বলতেছে নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত। আমি আসলে ব্যক্তিগতভাবে সেটার পক্ষে না, কারণ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমি না। যেহেতু আমি গণতন্ত্রে বিশ্বাস করি, এই জন্য আমি সাধারণত এই ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমি না। যদি জনগণ চায় না তাহলে সেটা ভিন্ন বিষয়। কে আর এভাবে ঢালাওভাবে নিষিদ্ধের দাবির পক্ষেও আমি না। আমার কথা হচ্ছে সবাই রাজনীতি করুক, জনগণ যাদেরকে গ্রহণ করবে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে আমরা তাদেরকে স্বাগত জানাবো। এখন আমি হচ্ছি ব্যক্তিগতভাবে একজন সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ, এবং আমার রাজনৈতিক চিন্তাধারার সাথে আমার যে একটা চিন্তা ধারণা, আমার যে একটা দর্শন, সেই দর্শনের সাথে আসলে বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে বা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, আমি বড় বিএনপির কথা। এখন যেহেতু আওয়ামী লীগ একটা ফেসিস্ট পতিত শক্তিতে পরিণত হয়েছে, পরাজিত শক্তিতে পরিণত হয়েছে, সেই ক্ষেত্রে আমি বিএনপির কথা বলবো। আমি যারা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে আমার আসলে মতাদর্শে বা চিন্তার যায় না, বা দেখা গেছে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আসলে যায়ও, কিন্তু গেলেও একদম পুরোপুরিভাবে যায় না। সে কারণে আমি তাদেরকে পুরোপুরি সমর্থনের জায়গা থেকে আমি পুরোপুরি সমর্থনটা তাদেরকে দেওয়া যায় না। তো এক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমাদের তরুণ সমাজ, যারা এই বিপ্লবের নেপথ্যের নায়ক। আমরা আমরা যারা তরুণ সমাজ, আমরা যারা তরুণরা এই রাস্তায় নেমে মানে আমরা আমি আমি সেই সমস্ত ভিড়দেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা হচ্ছে এই আন্দোলনে পুলিশের গুলির সামনে তারা তাদের বুকটা পেতে দিয়েছে, এবং তাদের এই রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই বিজয়টা পেয়েছি, এবং তাদের এই রক্তের বিনিময়ের কারণেই আজকে আমি এসে ক্যামেরার সামনে কথা বলার একটা সাহস পেয়েছি। যদিও আমার একটা ক্যামেরা ভীতি আছে, আশা করি সেটা আস্তে আস্তে কাটবে আপনাদের সহযোগিতায়। কিন্তু এখন একটা বিষয় যেটা কনসার্নিং, সেটা হচ্ছে আমাদের তরুণদের মধ্যে ইতিমধ্যে একটা হতাশা কাজ করছে যে এখন তো আওয়ামী লীগ চলে গেছে, এখন একটা নির্বাচন যদি হয় তাহলে বিএনপি জোট ক্ষমতায় আসবে, তো তারাও তো বিএনপি মুদ্রা রিপিট ও পিটে পিটে হেন তেন সেই রকম একটা আলাপ চলতে আছে।
তো আমি বলব কি এই জায়গায় আমাদের অনেক কিছু করণীয় আছে। যেমন এই মুহূর্তে বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে। এই ইন্টারিম গভর্নমেন্ট এক্সিস্ট করছে। তো ডক্টর ইউনূস নোবেলজয়ী, নোবেল লরিয়েট একজন মানুষ এবং খুবই সম্মানিত একজন মানুষ। তার নেতৃত্বাধীন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখানে মানে বাংলাদেশটাকে এখন বর্তমানে পরিচালনা করতেছে। তো সেই জায়গায় আসলে আমাদের তরুণ সমাজের কিছু দাবি দেওয়া আছে। যেমন এটা আমি মনে করি যে শুধু আমার মধ্যে না, মানে সব তরুণদের মধ্যে আছে যে আমরা একটা সিস্টেমের মানে একটা পরিবর্তন চাই। কিন্তু প্রশ্ন হলো, আমি ফিক্সড করছি যে এই জায়গাগুলিতে পরিবর্তন দরকার বা চেঞ্জ দরকার। কিন্তু মানে আমি আসলে বুঝতে পারছি না যে বাকি তরুণদের মধ্যে আসলে মানে কী ধরনের তারা পরিবর্তন চায়। মানে অনেকে মনে করেন যে স্বাস্থ্য খাতে আছে, বা যারা ডাক্তারি পেশায় আছে, বা যারা ইঞ্জিনিয়ারিং পেশায় আছে, বা ধরুন যারা হচ্ছে আপনার একদম মানে এই মানে এসব যারা মানে সরকারি চাকরিজীবী আছে, বা যারা মনে করেন শ্রমজীবী আছে, যারা গার্মেন্টস শ্রমিক আছে, বাংলাদেশের যারা আরএমজি একটা বিগ ফ্যাক্টর বাংলাদেশের ইকোনমিক্সের জন্য। তো তাদেরও কিন্তু একটা দাবি দেওয়া আছে। তো সব কিছু মিলিয়ে সব কিছুর মধ্যে একটা সংস্করণ দরকার। তো সংস্করণের জন্য যে আওয়াজটা, এই আওয়াজটা কিন্তু আমাদের তরুণ সমাজদেরকেই তুলতে হবে। আমরা যদি ভাবি যে গণ অভ্যুত্থান করছি, আমরা গণ অভ্যুত্থান করে প্রাথমিক বিজয় আমাদের এসেছে, কিন্তু আমার একটা কথা আছে যে স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। এই জন্য আমাদেরকে আসলে মানে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই ইন্টারিম গভর্নমেন্টকে তো আমরাই তো ম্যান্ডেট দিয়ে হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায় হিসেবে তাদেরকে কিন্তু আমরা ক্ষমতায় বসাইছি। এবং তারা কিন্তু জনগণের একটা ম্যান্ডেট নিয়ে মানে যদি প্রত্যক্ষ নাও বলেন, নির্বাচনিক ম্যান্ডেট নাও বলেন, পরোক্ষ একটা ম্যান্ডেট নিয়ে তারা কিন্তু ক্ষমতায় আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মানে আমাদের তরুণ সমাজদের মধ্যে একটা মানে যে মানে হতাশা, যে তাদের যে একটা হতাশা কাজ করছে যে মানে এখন কি হবে সেটা না ভেবে আমরা তরুণরা যদি কিছু বিষয়ে যদি আমরা জাগ্রত হই। যেমন ধরেন আমিও একজন স্বাস্থ্য খাতের একজন মানুষ। আমার কিছু সিগনিফিক্যান্ট কিছু মানে এই সেক্টর নোটিশ হয়েছে যে আমি এই জায়গাগুলোতে পরিবর্তন চাই, বা আপনি অন্য সেক্টরের মানুষ, আপনি ওই সেক্টরে একটা জায়গাতে পরিবর্তন চান। তো আপনি আপনার মতামতগুলো জানান যে এই জায়গাতে এই চেঞ্জগুলো দরকার। বা যারা একটু রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান, যারা আইন বিষয়ে একটু অভিজ্ঞ, তারা বলেন যে তারা এই জায়গাটাতে পরিবর্তন চায়। আমরা যদি একটা নতুন সংবিধান চাই, তাহলে আমরা সরকারের কাছে দাবি জানাতে পারি একজোট হয়ে যে আমরা একটা নতুন সংবিধান চাই। বা ধরেন আমরা যদি একটা হচ্ছে আপনার এমন একটা সিস্টেম চাই যে এই সিস্টেমের মাধ্যমে যে কোনো সরকার আসুক তারা যাতে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, তারা যাতে মানে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার মানে প্রবর্তন না করতে পারে। এইরকম একটা এইরকম একটা সিস্টেম আমরা যাতে মানে করার জন্য যাতে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আসলে প্রেশারাইজ করতে পারি, অথবা বলতে পারেন যে তাদেরকে আমরা দাবি জানাতে পারি। যেহেতু ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেহেতু ওনারা কথা শুনবেন, এবং ওনারা যারাই ক্যাবিনেটে আছেন আশা করি তারা সবাই কথা শুনবেন, এবং তাদের কাছে আমাদের উচিত আমাদের দাবি দেওয়াগুলো জানানো। দেখুন, সেটা হতে পারে আপনি আপনার ফেসবুকের মাধ্যমে দাবি জানাতে পারেন, বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা জানাইতে পারেন। বা যদি মনে হয় যে না আপনি আপনার একার দ্বারা কাজ হচ্ছে না, তাইলে মনে করেন যে আপনি আপনার বন্ধুবান্ধবদের নিয়ে একটা গ্রুপ করে বা একটা ফোরাম করে মনে করেন আপনি দাবি জানাতে পারেন। এখন এই মুহূর্তে আসলে বাংলাদেশের সব কয়টা সেক্টরে আসলে সংস্কার প্রয়োজন। তো সেই জায়গায় আমরা যদি বলি যে আমরা ওই দলকে চাই না, এই দলকে চাই না, নো ম্যাটার হোয়াট, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, বা বিএনপি ক্ষমতায় আসুক, বা জামাত ক্ষমতায় আসুক, বা অন্য কোনো দলই ক্ষমতায় আসুক, যদি এমন একটা সিস্টেম ক্রিয়েট করা যায় যেই সিস্টেমের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা কি, এটাই আমরা ভুলে গেছি। যে জবাবদিহিতা, মানে তাদেরকে আবার 5 বছর পরে জবাবদিহি করতে হবে, বা ক্ষমতায় থাকাকালীন সময় চাইলেও ওনারা কোনো অন্যায়, অবিচার, অত্যাচার বা নিবর্তনমূলক আইন, কিংবা ধরেন আপনার যে কোনো ধরনের কোনো অন্যায় অবিচারের মধ্যে দিয়ে ওনারা যেতে পারবেন না। এইরকম একটা সিস্টেম আমরা চাচ্ছি। এইরকম সিস্টেমটা কি হইতে পারে সেটা আমরা তরুণ সমাজরাই কিন্তু সেটা নির্ধারণ করে দিতে পারি। এই জন্য আমাদেরকে আসলে আমাদের চিন্তাগুলো জানাইতে হবে। এখন আরেকটা বিষয় যেটা কনসার্নিং, সেটা হচ্ছে যে অনেকে দাবি করতেছে যে আমি ভাই পলিটিক্যাল। এখন আপনি পলিটিক্যাল,
এখন এপলিটিক্যাল মানে যদি আমি আক্ষরিক বাংলা করি সেটা হচ্ছে অরাজনীতি। ওর জীবনে আসলে এপলিটিক্যাল বলতে কিছুই দুনিয়ার বুকে এক্সিস্ট করে না। কারণ আপনি আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ধরেন আপনি বাজারে গেলেন, ডিম, মাছ, মাংস, শাক, সবজি থেকে শুরু করে মনে করেন গ্রোসারি শপ বা ধরেন জ্বালানি, আপনি যদি কোনো যানবাহন চালান বা ধরেন সেক্ষেত্রে জ্বালানির প্রয়োজন পড়ে, এগুলোর যে এগুলোর যে দাম বাংলাদেশে বিগত 16 বছরে এগুলোর দাম আমি আমার মানে 16 বছর ধরে আমি 2018 সাল থেকে আমি দেখতেছি, মানে বাংলাদেশের রাজনীতি আমি পর্যবেক্ষণ করছি। তো সেই জায়গা থেকে দেখছি মানে দাম মানে যখন বাড়ে তখন সেটা বাড়তেই থাকে, এটা কমার আর কোনো নাম নেয় না। এই যে দামগুলো বাড়ানো হয় এগুলো কারা বাড়ায়? রাজনীতিবিদরাই বাড়ায়। এখন আমরা যদি বলি যে আমরা অ্যাপলিটিক্যাল, আমরা অরাজনৈতিক, তখন তো রাজনীতিবিদরা এটা সুযোগ নেবেই। আমরা আমাদের জায়গা দেখে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া থেকে, যেহেতু একটা ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনি একটা মানে মানে একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে আপনি একটা স্বাধীনতা পাইছেন, সেই স্বাধীনতাটাকে কাজে লাগিয়ে আপনি এই মুহূর্ত থেকে আপনি আপনার দাবিগুলো জানানো শুরু করতে পারেন। আর হচ্ছে আপনাকে অরাজনৈতিক হওয়ার চিন্তা ভাবনা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে, কারণ এটা একটা মারাত্মক একটা ডিজিজ। কারণ এটা আমি নাম দিচ্ছি যেহেতু আমি হচ্ছে মানে একটা মানে হেলথ সায়েন্সের স্টুডেন্ট, সেই হিসাবে আমি এটাকে বলি যে মানে একটা পলিটিক্যাল ডিজিজ। এই কারণে পলিটিক্যাল ডিজিজ যে আপনি অরাজনৈতিক হয়ে মানে চলে আসলেন, আপনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান কিংবা আপনি উচ্চবিত্ত পরিবারের সন্তান, কিন্তু যারা নিম্নবিত্ত আছে, যারা দিন এনে দিন খায়, তাদের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এরপর চিন্তা করে দেখেন ওদের সংসারটা কীভাবে চলবে। এইভাবে আমরা অরাজনৈতিক হইতে পারি না। এই জন্য আমাদেরকে মানে বি পলিটিক্যালি অ্যাকনোলেজড হতে হবে। এই জন্য আপনাকে হচ্ছে কোনো দলের সঙ্গে জড়িত হওয়ার প্রয়োজন নাই। এই জন্য আপনাকে কোনো রাজনৈতিক চিন্তা ভাবনার সমর্থক হওয়ারও দরকার নাই। এই জন্য আপনাকে বিএনপি সাপোর্ট করা লাগবে না, আওয়ামী লীগ সাপোর্ট করা লাগবে না, কোনো পলিটিক্যাল গ্রুপেও জয়েন করা লাগবে না। এই জন্য আপনি আপনি যে একজন ব্যক্তি, আপনি ব্যক্তির জায়গা থেকে আপনি আপনার দাবিগুলি জানাতে পারেন। এই আপনি যখন দাবি জানাবেন এটা একটা হচ্ছে মানে কন্টাজিয়াস, সবাই তখন এটা দাবি জানানো শুরু করবে। তখন আমরা যদি সবসময় যদি এই বিষয়গুলোতে সোচ্চার থাকি তাহলে আশা করি আমরা যে আমাদের একটা স্বপ্নের বাংলাদেশ দেখছি, বা আমরা যে একটা ড্রিম বাংলাদেশ আমরা চাইতেছি এতদিন ধরে, আমরা যেটা স্বপ্নের বাংলাদেশ চাচ্ছি যে আমাদের মৌলিক অধিকারগুলো সুসংহত হোক, আমাদের বাক স্বাধীনতাগুলো ফিরে পাই, আমরা যাতে কথা বলতে পারি, আমরা যাতে প্রতিবাদ করতে পারি। এইগুলো যদি আপনি নিজেকে পলিটিক্যাল দাবি করেন এবং এই পলিটিক্যাল দাবি করার কারণে যদি আপনি পলিটিক্যালি অ্যাকনোলেজ না থাকেন, তাহলে এই বিষয়গুলো আবার আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। আবার আমাদেরকে এই ধরনের অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে, অভ্যুত্থান করে আবার আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। তো আমি মনে করি যে এইবারে অভ্যুত্থান আমাদেরকে শিক্ষা দিয়েছে, মানে আমরা তরুণ সমাজ যারা আছি তারা যদি চাই তাহলে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আমাদের মনের ভিতরে আমাদের যে চিন্তা দর্শন, আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা তরুণ আপনার হচ্ছে তাদের ভিতরে অত্যন্ত সুন্দর চিন্তা ভাবনা আছে, যে চিন্তা ভাবনা যে আগামী সুন্দর বাংলাদেশ গড়া যায়। এবং আমরা একটা নয়া বাংলাদেশ গড়তে চাই, আমরা একটা নিউ বাংলাদেশ গড়তে চাই, এবং আমরা একটা বিশ্বের বুকে একটা উদাহরণ রাখতে চাই যে এই দেশের তরুণ সমাজরা তাদের চিন্তা ভাবনা দিয়ে, এই দেশের তরুণ সমাজরা শুধু রক্ত দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নাই, এই সমাজের তরুণরা হচ্ছে তাদের চিন্তা ভাবনা দিয়ে তাদের দেশটাকে পাল্টে দিয়েছে। তো আমাদের এই গণঅভ্যুত্থান নিয়ে অবশ্যই বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত হবে ঘটনা, এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে এই গণঅভ্যুত্থান নিয়ে নানাভাবে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এখন আমাদের সময় এসেছে আমাদের চিন্তা ভাবনা দিয়ে আমরা দেশটাকে কীভাবে সুন্দর স্বাধীনভাবে গড়ে তুলতে পারি, সেটার জন্য চেষ্টা করে রাখা। আপনি কখনোই পলিটিক্যাল হবেন না, আপনার চিন্তা ভাবনাগুলো দাবি জানান। আপনি যদি চান যে না আসলে আপনাদেরকে আমি আরও বিস্তারিত পরবর্তীতে ভিডিওগুলোতে আমি আলোচনা করব, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা পলিটিক্যালি জাস্ট অ্যাকনোলেজ থাকেন এই জন্য যে আপনারা তো বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক, ইউটিউবে, বিভিন্ন জায়গায় গুগলে বা চ্যাটজিপিটি সব জায়গাতে ঘাটাঘাটি করেন যে কোনো একটা বিষয় নিয়ে, বা আমি ধরেন আমি ভার্সিটিতে পড়ি, আমার একটা টপিক আসলো এবং সেই টপিক নিয়ে আমি বিভিন্ন ধরনের ঘাটাঘাটি করি। এইভাবে আপনারা কিন্তু পলিটিক্স নিয়ে ন্যূনতম একটা মিনিমাম একটা আইডিয়া রাখলে ভালো হয়।
তখন কিন্তু আপনি মানে আপনার দাবি দাওয়াগুলো মানে সুন্দরভাবে মানে তুলেও ধরতে পারবেন, বা আপনার যদি তুলে ধরতে মনে হচ্ছে যে আপনি মানে পারছেন না, তাহলে মনে করবেন আপনারা গ্রুপিং করে আলোচনা করে আপনারা এই দাবিগুলো মানে এই দাবি দাওয়াগুলো জানান। কারণ আমরা যদি তরুণ সমাজরা যদি এই পলিটিক্যাল পার্টিকে যদি প্রেশারাইজ করি, তাহলে ওদের জন্য পলিটিক্সটা, ওদের জন্য ওদের যে একটা ডার্ক সাইড পলিটিক্স আছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ডার্ক সাইড পলিটিক্স আছে। বিএনপির একটা ডার্ক সাইড পলিটিক্স আছে, জামাতের একটা ডার্ক সাইড পলিটিক্স আছে। আপনার মানে যারাই রাজনীতিতে আছে বাংলাদেশে, তাদের প্রত্যেকের একটা ডার্ক সাইড আছে। এবং এই ডার্ক সাইড পলিটিক্সটাকে যাতে তারা সামনে আর না নিয়ে আসতে পারে, এই জন্য আমাদের তরুণ সমাজের মানে দায়িত্ব হচ্ছে তাদেরকে মানে কন্টিনিউয়াসলি প্রেশারের উপরে রাখা। এবং তারা যখন এই বিষয়টা অ্যাকনোলেজ করতে পারবে, তারা যখন আমাদের এই পালসটা বুঝতে পারবে, তখন দেখা যাবে যে তারা বিভিন্ন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও আমাদের মতামতকে প্রাধান্য দেবে। এই জন্যে আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আসলে আমি ক্যামেরা ব্যতীত, এই জন্য অনেক শব্দ আসলে আমার মানে মানে ইয়ে হয়ে যাচ্ছে, মিস্টাং হয়ে যাচ্ছে। আর হচ্ছে আপনারা পলিটিক্যালি অ্যাকনোলেজ থাকবেন এবং আপনাদের দাবি দাওয়াগুলো আপনারা জানাতে থাকবেন। এবং আর পরবর্তীতে আমি কন্টিনিউয়াসলি চিন্তা করছি যে মানে বিভিন্ন বিষয় আদি নিয়ে, যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিচ্ছে, এখন আমাদের কী কী সংস্কার দরকার, কোন জায়গাটাতে সংস্করণ দরকার, বা আমার ব্যক্তিগত, আমি একজন সাধারণ নাগরিক, আমার ব্যক্তিগত চিন্তা যে ভাবনা, সেই চিন্তা ভাবনাটা আসলে আমি প্রকাশ করব। এবং আপনারাও আপনাদের চিন্তা ভাবনাটা প্রকাশ করবেন, বিভিন্ন ফোরামে প্রকাশ করতে পারেন। আপনাদের জন্য অনেক সময় অনেকে আছে যে শুধু ফেসবুক চালায়, বা ধরেন অনেকে এক্স হ্যান্ডেল চালায়, অনেকে ধরেন হচ্ছে ইনস্টাগ্রাম চালায়, বা তারা মনে করে যে তাদের দাবি দেওয়া জানানোর কোনো ফোরাম নাই। এখন আসলে ওই দিনটা শেষ। আপনি ক্যামেরার সামনে আসেন, আমার থেকেও অনেকে আছে যে সুন্দরভাবে আরও কথা বলতে পারে। তো তারা আসলে মানে ক্যামেরার সামনে আসেন, বা যদি নাও আসেন তাহলে ফেসবুকের মাধ্যমে জানান আপনার দাবিগুলা, কোন জায়গায় আপনি সংস্করণ চান। কিন্তু আপনি কথা বলুন। আপনি যদি কথা বলা বন্ধ রাখেন, তাইলে হচ্ছে মানে বিষয়টা হচ্ছে মানে আমরা যে কথা বলাগুলো বন্ধ রাখি, এটা হচ্ছে ফেসিস্টের একটা নীরবতা। মানে নীরব থাকা মানে হচ্ছে ফেসিস্টের একটা ভাষা। তো এই জায়গাতে ফেসিবাদের যে টুলগুলা, মানে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক যেগুলো আমরা বলি, সেই ক্যারেক্টারিস্টিকগুলো ফাংশন করা শুরু করে দেয়। এই জন্য আমাদেরকে অ্যাকনোলেজ থাকতে হবে। আমরা আসলে কোনো ফেসিবাদী শক্তিকে আর বাংলার মাটিতে আসলে জায়গা দিতে চাই না। আমরা তরুণ সমাজরাই আমরা আগামীর বাংলাদেশ গড়ব। আমাদের চিন্তা ভাবনা দিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা আমাদের সবার মতামতটা জানাবো। আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা মতামত জানান। আপনাদের কোন জায়গায় আপনাদের স্বপ্নের বাংলাদেশটা কী, সেটা আপনারা জানান। এবং আজকের জন্য এখানেই শেষ। এবং আমি পরবর্তীতে আমার যে স্বপ্নের বাংলাদেশ, আমি যে কী ধরনের বাংলাদেশ চাই, আমি কী ধরনের শাসনতন্ত্র চাই, বা কী ধরনের প্রশাসনিক কাঠামো চাই, বা কী ধরনের বিচার ব্যবস্থা চাই, কী ধরনের সংবিধান চাই, কী ধরনের পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি চাই, না প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি চাই, এগুলো নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। তো এগুলো আমি আমার দাবি দাওয়াতে আমি আমার স্বপ্নের বাংলাদেশের কথা বলবো, আপনারাও বলুন। এবং এর মাধ্যমে দেখা যাবে যে একটা মতামত, অনেকগুলো মত বেরিয়ে আসবে। তখন হচ্ছে যারা নীতি নির্ধারক, তারা হচ্ছে বিষয়গুলো অ্যাকনোলেজ করবে, এবং এই অ্যাকনোলেজের মাধ্যমে আসলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি আমার তরুণ সমাজ, আমার যারা সমবয়সী যারা আছেন, বা আমার ছোটো যারা আছেন, এই গণ অভ্যুত্থানে যারা এই রাজপথে নেমে আন্দোলন করেছেন, কিংবা অনলাইনে অনেক লেখালেখি করেছেন, অনেক নিপীড়ন, অনেক অত্যাচার, অনেক হুমকি দামকির পরেও যারা লেখালেখি করেছেন, তাদের উপর আমার পূর্ণ আস্থা আছে। তারা আশা করা যায় বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, এবং বিষয়গুলো তাদের মতামতগুলো তুলে ধরবেন আগামীর বাংলাদেশ গড়ার জন্য। এবং আপনাদের প্রতি শুভকামনা রইল। এবং সর্বশেষ আপনাদেরকে 5ই আগস্ট আপনারা যারা রাজপথে থেকে যে গণ অভ্যুত্থান আপনারা করে দেখিয়েছেন, এই 16 বছরের ফ্যাসিস্ট একটা রেজিমকে আপনারা যেভাবে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করে আমাদেরকে যে স্বাধীনতা, বিশেষ করে আমি বলবো আমাকে যে স্বাধীনতা দিয়েছেন, সেটার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই জায়গাতে।